আবার কথা বলেছেন। এইবার যখন কথা বলেছেন তাকে অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, এমপি এসব বলা হয়নি। আপা, তাদের নেত্রী কথা বলবেন বলে একটা আমরা দেখেছি দ্য এটিম নামে একটা ফেসবুক পেজ আছে, যাদেরকে লোকজন ফান করে এতিম ডাকে। সেখানে তিনি কানেক্টেড হয়েছেন, তার কথা শুনলাম মন দিয়ে, আমি খুব মন দিয়ে তার কথা শুনি। আমার কাছে একটা অসাধারণ বিনোদন এবং একটা অসাধারণ প্রশান্তি দেয়। সেই কারণেই দেখি, কেন দেয় সেই জায়গায় আসবো। এবং আমাদের মিডিয়াতে নিষিদ্ধ থাকলেও আমি মনে করি এটাকে আসলে পারমিশন দিয়ে দেওয়া দরকার। কিন্তু শুনতে শুনতে না ভীষণ করুণাও হয়েছে। করুণা মানে হলো এককালের দোর্দণ্ড প্রতাপশালী, মানে যার কথা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না, সেই শেখ হাসিনার কি তুচ্ছ অবস্থা, কি বিশ্রী অসহায় অবস্থা, সেটা করুণার ব্যাপার। এবং এই করুণা আবার দুঃখ দেয় না, আনন্দ দেয়। একজন স্বৈরাচার কোন জায়গায় গেছেন, মানে কেন করুণা হয়, মানে আহারে শেখ হাসিনা এরকম বলার ইচ্ছে হয়। এবং এটা আনন্দের সাথে বলা। আমরা কিছু কিছু আহারে বলি কষ্ট নিয়ে, এই আহারে বলছি আনন্দ নিয়ে। আপনারা ইন্টারভিউটা দেখে নিতে, ইন্টারভিউ ঠিক না, উনি ইনফ্যাক্ট আড্ডায় যোগ দিয়েছেন। তার আজকে এত বাজে অবস্থা, আসবো কাদের সাথে কথা বলেছেন, আপনারা তাদের কথা শুনলেই বুঝবেন। আচ্ছা, উনি অনেকগুলো কথা বলেছেন, আমি ঠিক জবাব দেব না, জবাব দেওয়ার কিছু নাই। ক্ষমতা হারানোর শোকে উন্মাদ হয়ে যাবে। শুধু ক্ষমতা হারানো না, ক্ষমতা হারানোর পর সেই জায়গায় বসেছেন এমন একজন যাকে তিনি জেলের ভাত খাওয়াতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস। মানে শেখ হাসিনার পতনে তিনি যত দুঃখ পেয়েছেন, কাটা গায়ে নুনের ছিটা বলে না, সেই ছিটা হয়েছে ডক্টর ইউনূস তারপর ক্ষমতাটা পাওয়ার ক্ষেত্রে। ট্রুলি তাই। এটা প্রতিবার তিনি যখন কথা বলেন, এই আগুন চেপে রাখতে পারেন না, উগরে দেন। কি কি বিষয়ে কথা বলেছেন আমরা প্রেডিক্ট করতে পারি, তারপর আমি একটু জাস্ট বিষয়গুলো উল্লেখ করি। আমাদের নাকি বাজেটে টাকা নেই, উনি অনেক টাকা রেখে গিয়েছিলেন। সামাজিক সুরক্ষা ভাতা বন্ধ, দু একটা একটু কমেন্ট করি, এর মধ্যে বিভিন্ন রকম ভাতার কথা বলেছেন, মুক্তিযোদ্ধা ভাতা ইত্যাদি ইত্যাদি। এটা বন্ধ রাখা হয়েছে, আসলে তারা চুরি করে গেছে, উল্টো পাল্টা লোকের নামে দিয়ে গেছে, অন্তত 50% অ্যাটলিস্ট, এটা সেই সরকারের সময় বলা হয়েছিল। সেগুলো রিচেক করা আছে, তবে সরকার এগুলো একটু ফাস্টার করা দরকার। পুলিশকে নিয়ে বারবার কথা বলেছেন, আমি এই জায়গায় আসবো। এখানে একটা আমাদের কেয়ারফুল থাকতে হবে। ডক্টর ইউনূসের প্রসঙ্গ যখন এসছে, সুদখোর এই করছে, ওই করছে, গরিবকে সুদ দিয়ে শেষ করে ফেলছে, তিনি জেলে থাকার কথা ছিল, সেই মামলা তুলে ফেলেছে। এই ক্ষোভ তার আসলে যায় না। ডক্টর ইউনূসকে একদিনের জন্য হলেও জেলের ভাত উনি খাওয়াতে সম্ভবত চেয়েছিলেন, বাট শি ফেইলড। এর ছাড়া উনি ওনার ঋণ নিয়ে কি করেছেন না, মানে ট্যাক্স নিয়ে কি করেছেন এসব কথাবার্তা। খুব হুমকে দিচ্ছেন, 32 নম্বর পড়িয়ে দিয়েছে তাই এদেরকে ছেড়ে দেওয়া যায় না। ছাত্রলীগ ব্যান করা নিয়ে বলেছেন, এবং ব্যান করার কেসে হুমকি দিচ্ছেন, দারুণ সব হুমকি। ইউনূস নাকি ক্ষোভের আগুনে, ক্ষমতার লাভের, মানে তার ক্ষমতার যে লোভের আগুন, সেটা দিয়ে সারা দেশ ছারখার করে দিচ্ছে। দেশের গরিবের খুব খারাপ অবস্থা। শেখ হাসিনার সময় তিনি বলছেন একজন দিনমজুর কাজ করে তার পুরো পরিবার মেনটেন করে সঞ্চয় করতে পারতো, আর এখন একজন দিনমজুর সারাদিনের উপার্জন দিয়ে এক বেলাও খাবার কিনতে পারে না। ইয়াস, জাস্ট শুনে যাই আমরা। কোনো সাংবাদিকতা করা যাচ্ছে না, কোনো রকম কোথাও নাকি সাংবাদিকতা হচ্ছে না। বারবার ক্ষোভ নিয়ে বলছেন, অপরাধ কি আওয়ামী লীগের, কি অপরাধ করেছি আমরা। আসবো, মানে উনি ওনার অপরাধ খুঁজে পান না। আওয়ামী লীগ অবৈধভাবে কখনো ক্ষমতা দখল করেনি। আওয়ামী লীগ মাটি মানুষের কথা বলার জন্য আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছে। সাধারণ মানুষের অধিকার নিয়ে তারা কাজ করে। তার বাবা দেশকে স্বাধীন করে দিয়ে গেছেন, এবং 3 বছর 7 মাসের মধ্যে দেশকে স্বল্পোন্নত দেশে পরিণত করে গেছেন। মানে মিথ্যাচারের সীমা দেখি আমরা। স্বল্পোন্নত দেশে উত্তরণ করার কিছু নাই। প্রত্যেকটা দেশই, মানে এটা হলো সবচেয়ে খারাপ জিনিস। স্বল্পোন্নত দেশ মানে আসলে গরিব দেশ। মজার ব্যাপার বরং এটা, বাংলাদেশ শুরু থেকেই কোনোদিন এলডিসি বা স্বল্পোন্নত দেশে থাকার কথাই ছিল না। কারণ এলডিসির নিয়ম হচ্ছে, কোনো দেশের জনসংখ্যা যদি কমপক্ষে 7 কোটি হয়, সেটা এলডিসিতে থাকবে না। তার মাথা পিছু আয়, আরও 2টো ইন্ডিকেটর, হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স এবং ভালনারেবিলিটি, ইকনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্সে যাই থাকুক না, 7 কোটি হলেই সে এলডিসি থাকবে না। কিন্তু বাংলাদেশ হাতে পায়ে ধরে এলডিসি থেকেছে, কারণ কিছু বেনিফিট পাওয়া যায়। তার বাপ নাকি এটাকে এলডিসিতে রেখে গেছেন, আর তিনি এসে এটাকে উন্নয়নশীল দেশ কি যেন বলছেন করতে গেছেন।
অনিবার্যভাবে বহুদিন পর তার 15ই আগস্ট এবং স্বজন হারানোর বেদনা, তার জীবনে এটা কষ্ট আছে, কিন্তু এটা যে একটা মেকি ফাজলামতে পরিণত করেছিলেন, এটা তার ক্ষমতায় থাকার সময় মানুষের ইমোশনকে খোঁচা দেওয়ার জন্য মানুষ না খোঁচা না খেয়ে বরং বিরক্ত হয়েছে। ঠিক একই জিনিস আবার বহুদিন পর শুনলাম, সবার নাম ধরে কি হয়েছে এবং জেল হত্যার কথা বলা হয়েছে। বই ছাপাতে পারছে না, সরকার এত ফেল করেছে, ইনফ্লেশন হচ্ছে, দাম বেড়ে গেছে, প্রবৃদ্ধির হিসাব দিচ্ছেন, কত রেখে গেছেন ডক্টর ইউনূস, প্রবৃদ্ধির হিসাব কমাচ্ছেন, কমানোর কথাই ছিল, চুরি করে প্রবৃদ্ধির হিসাব দেখানোটাকে কমাবেই। ডক্টর ইউনূসের সরকার টাকা লুটপাট করছে, বাজেটের শেয়ার মার্কেটের টাকা লুটপাট, গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ফোনের টাকা পাচার করে শেষ করে এখন বাজেটের টাকাও পাচার করে দিচ্ছেন। উনি ডক্টর ইউনূস, তার 14 পুরুষ, উপদেষ্টারা তাদের 14 পুরুষ, সমন্বয়কদের 14 পুরুষ, এভাবে মানে বাবা মা ভাই বোন এভাবে বলছেন সবার হিসাব রাখতে হবে। এবং হালকা একটা খোঁচা সার্জিস আলমকেও মনে হয় দিয়েছেন যে ওরা এখন নতুন বিয়েও করছে, তাদের শ্বশুর বাড়িরও খোঁজ নিতে হবে, সার্জিসকে একটু কেয়ারফুল থাকতে হবে। কর্মসূচি এখানেই শেষ না, আরো আসবে। এই সরকারের কোনো মানবিকতা নেই, এই সরকার মানবাধিকার লঙ্ঘন করছে, মানুষকে খাবার দিতে পারছে না, মানুষ নাকি ডাস্টবিন থেকে গরিব মানুষ খাচ্ছে, আর ডক্টর ইউনূস থেকে যমুনায় বসে পেয়েও খাচ্ছে, ইত্যাদি ইত্যাদি বলছেন। উনি বেশি দূরে নাই, উনি আছেন, উনি দেশেই আছেন। 5 আগস্ট 2 বোনকে নাকি হত্যা করতে চেয়েছিল, 15ই আগস্ট যে কাজটা সমাপ্ত করা যায়নি, সে অসমাপ্ত কাজ শেষ করার জন্য এসছে এবং ওনাদেরকে বাঁচিয়ে দেয়া হয়েছে। ওনারা আল্লাহ তাদেরকে বাঁচিয়েছেন, মানে এই ভদ্রমহিলার মুখে আল্লাহ শোনা, এটাও একটা অসাধারণ। ইনশাল্লাহ আল্লাহ বারবার বলেন। যেহেতু ডক্টর ইউনূস দেশকে পিছিয়ে গেছে, তারা এসে দেশকে এগিয়ে নিতে হবে এবং আল্লাহ তাদেরকে রক্ষা করেছে, বাঁচিয়েছে, আবার এসে দেশের হাল ধরে দেশটাকে ঠিকঠাক করার জন্য। সংবিধান বাতিল করার হুমকি দিয়েছেন, এত বড় দুঃসাহস, কর্মসূচি করতে বলেছেন। এবং একদিন বিক্ষোভের দিন, এটা আমি জানি না সরস্বতী পূজার দিনই ছিল কিনা, এটা যেহেতু একদিন আগের নাকি অন্য কোনো পূজার কথা বলছে, যেহেতু পূজা আছে তাই ওই দিন বিক্ষোভ না দিতে, এতে বিরাট সমস্যা হয়। মানে আওয়ামী লীগের কর্মসূচি এত ভয়ঙ্কর যে ওই দিন পূজার ডিসরাপশন হয়ে যাবে, সুতরাং এটা না দিয়ে তোমরা লিফলেট দাও, সবার দিকে উনি খেয়াল রাখতে বলছেন। পুলিশকে নিয়ে দফায় দফায়, এবং সেই অন্তঃসত্ত্বা কনস্টেবলের গল্প উনি প্রায় বলেন, যেটা মিথ্যা, এবং এটা তার নতুন এক দোসর বেরিয়েছে নবনীতা চৌধুরী, সেও একই কথা বলেছে। মানে পুলিশকে কিভাবে মানে পেটানো, ঝুলিয়ে রাখো, এটা করেছে, হাত পা নাকি কেটে ফেলেছে, ক্রমাগত পুলিশকে নিয়ে কথা। এবং তার এই জায়গায় কয়েকবার তিনি এই কথাটা বলেছেন ঘুরে ঘুরে পুলিশের উপরে। মানে আমরা আগে একটা কথা বলেছি, সেটা হলো দেশে যা যা ঘটেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ আহত হলো, সেটা নিয়ে কথা নেই। পুলিশকে তারা উস্কাচ্ছেন, আমি এই কথাটা বলতে গিয়েছিলাম। আমাদের পুলিশ যে ঠিকঠাক মতো কাজ করছে না, পুলিশের নিশ্চিতভাবে শেখ হাসিনার যখন মুভমেন্ট হচ্ছে এবং পালিয়ে গেছেন, তারপর পুলিশের ওপরেও কিছু ঘটনা ঘটেছে, উইচ ইজ ট্রু। এটা একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, সেই যুদ্ধে কিছু ঘটনা তো ঘটেছেই, এবং সেই ট্রমা পুলিশের থাকবে না, নট নেসেসারিলি থাকতেই পারে, অস্বাভাবিকও না। এবং সেটা নিয়ে আমরা পরবর্তীতে কি করব, আমাদের এই অ্যাকিউট অবস্থাটা শেষ হোক, তারপর দেখা যাবে। কিন্তু এই উস্কানি কিন্তু আমি এখন বিভিন্ন জায়গা থেকে দেখছি। পুলিশের মৃত্যুর সংখ্যাটাকে, মানে কোথায় রাউন্ড 50 পুলিশ মারা গেছে, সেটাকে 3000 4000 সংখ্যাটা প্রতিনিয়ত বাড়ানো হচ্ছে। সো ক্রমাগত উস্কানি আছে, এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। যে জিনিসটা বলছিলাম, মানে শেখ হাসিনাকে নিয়ে, তার কথা নিয়ে কথা বলা নিয়ে যতবার বলি ততবার এই কথাটা বলি, অনেকে পছন্দ করেন না যে তাকে নিয়ে আলোচনার কি আছে, তাকে আলোচনা দিয়ে গুরুত্ব দিচ্ছি। ওই যে বলছিলাম যে আহারে শেখ হাসিনা, এই আহারেটা খুশির আহারে, তার তুচ্ছ অবস্থা দেখার আনন্দ। একটা দুজন মানুষ আপনারা দেখবেন, তাদের কথাবার্তা, তাদের অ্যাটিটিউড, তাদের বহুজনের আওয়ামী লীগকে সার্ভ করার যেভাবে তারা চাইছেন, সেই মানুষগুলোর সাথে ওখানে গিয়েও তাকে কানেক্টেড হয়ে এখন কথা বলতে হয়। এই করুণ অবস্থা শেখ হাসিনার, এই করুণ অবস্থা শেখ হাসিনার। মাঝে মাঝে তো 2-1টা জায়গায় সকল জনসভা বা সমাবেশের মতো করিয়ে সেখানে বক্তৃতা করেছেন। এবার এরকম একটা অত্যন্ত তুচ্ছ ধরনের দুজন মানুষ, যাদের কারো কারো বিরুদ্ধে মানে বিভৎস সব অভিযোগ আছে, নোংরা সব অভিযোগ আছে, এরকম মানুষদের সাথে উনি এখন তাদের সাথে লাইভ কনভারসেশনে যুক্ত হয়ে কথা বলছেন। আহারে শেখ হাসিনা, দেশে থাকার সময় এটা করছে, সে সেটা করছে, টপ ব্যবসায়ীরা
তেল দিচ্ছেন তাকে, গান গাইছেন তার জন্য, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত তোমাকে চাই। কেউ কবরে যেতে চান, কেউ মৃত্যুর পর তার সাথে থাকতে চান, তার নামে স্লোগান দিচ্ছেন শিল্পী, সোকল্ড শিল্পী, কবি সাহিত্যিকরা, তার পেছনে দলের লোকজন তো আছেই, আমলারা, মানে কে না, কে না। সেই শেখ হাসিনা আজকে একটা থার্ড ক্লাস কিছু লোকের সাথে গিয়ে তাদের সাথে কনভারসেশনে অংশগ্রহণ করছে। ভীষণ আনন্দের ব্যাপার। মানে আমার কাছে শেখ হাসিনা এবং তার এই রেজিম ক্ষমতা থাকার সময় একটা জিনিস মনে হতো, এই একটা জিনিস দেখা দরকার, একটা জিনিস কি দেখতে পারবো, অনেকের মনে হতো। সেই জিনিসটা দেখা হলো। সেই জন্য শেখ হাসিনা যখনই কথা বলেন এই ফালতু তৃতীয় শ্রেণীর কথা, এবং উনি মনে করছেন এই কথাগুলো বলে আবারও মানুষের সাথে কানেক্টেড হওয়া যাবে। তিনি সবাইকে বলছেন তোমরা জনগণের সাথে যুক্ত হও। আওয়ামী লীগ যদি জনগণকে সার্ভ করতে চায়, তারা জনগণ থেকে যত ডিস্টেন্স রাখবে জনগণ তত ভালো থাকবে। আর এই একই কথা, এই একই পুরনো পেঁচাল, উনি মোটেও কথাবার্তা অ্যাট্রাকটিভ না, বাক্য গঠন ঠিক নেই, ভয়েস সুন্দর না, কথা স্টাইল ভালো না, নাথিং ইজ দেয়ার। পাওয়ারে ছিল বলে লোকজন তাকে চাটতো, এখন মনে করছেন মানুষকে এটা দিয়ে উনি আবার করবেন পতিত হওয়ার পর। সরি, ভেরি ব্যাড চয়েস শেখ হাসিনা, ভেরি ব্যাড চয়েস। কিন্তু উনি করছেন একই রকম কথা, সেই আগের মতো কথা, কিন্তু এখন আর হাততালি দেওয়ার লোক নেই, এখন আর তেল মারার লোক অত নেই, কিন্তু উনি বলছেন ভাল লাগছে। এবং ওইটাই বললাম যে তারা ভীষণ রকম ভুল পথে আছে, এটা যতবার দেখি ততবার ভাল লাগে। তিনি নাকি দেশে আসবেন, তিনি দেশে আসবেন এই কথা যতবার বলবেন, আওয়ামী লীগের যদি কোনো পুনরুত্থানের সম্ভাবনা, পুনরুজ্জীবনের সম্ভাবনা যদি 20-25 বছর পরও থাকে, সেটা আরো দূরে যেতে থাকবে। তিনি, তার বোন, একটা পুরো পরিবার ডাকাত, একটা পুরো পরিবার মাফিয়া। এমনকি তাদের পরিবারের যে সন্তানটা ব্রিটেনে থেকে বড় হয়ে ব্রিটেনের এমপি হয়েছে, টিউলিপ, সেও ডাকাত হয়ে গেছে। এটা এমনই অভিশপ্ত পরিবার। সুতরাং তারা যদি যতই বলতে থাকবেন, তারা আছেন, তারা দেখবেন আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমি আগেও একদিন বলেছি, আমি রিপিট করি কথাটা, আল্লাহ তাকে আসলে বাঁচিয়ে রেখেছেন তাকে প্রতিদিন মৃত্যু দেওয়ার জন্য। শেখ হাসিনার মতো একজন নার্সিসিস্ট, একজন হিউব্রিস সিনড্রোমে ভোগা মানুষ, যিনি নিজকে গডের মতো কিছু মনে করতে শুরু করেছিলেন, সে মানুষের ক্ষমতায় নেই। প্রতিদিন ঘুম থেকে উঠে, বা আদৌ ঘুম হয় কিনা জানি না, সে উঠে এটা দেখে, এর চাইতে বিভৎস কষ্টকর কিছু নেই, মৃত্যুর জন্য তার জন্য বেটার অপশন ছিল। এবং উনি উঠে দেখেন ডক্টর ইউনূস ক্ষমতায়। এটা যে বললাম কাটা ঘায়ে নুনের ছিটা। ওনার ফেসটা দেখার খুব কৌতূহল হচ্ছিল। মানুষের অনেক কিছু তো আসে, যদিও তারা এখন বিরাট লম্বা লম্বা কথা বলে, কিন্তু ফেস দেখায় না। আমরা মিস্টার আরাফাতকে ইন্টারভিউ দিতে দেখেছি, নিরাপত্তার কারণে তারা ফেস টেস দেখাচ্ছে না। আসলে ফেস দেখান না কেন আমরা বলতে পারি, কারণ প্রচুর মেসেজ আমরা ফেস থেকে পাই। এই শেখ হাসিনার ফেস আমরা যদি কেউ দেখব, ওনার বয়স যা দেখা যাচ্ছিল, ক্ষমতায় থাকার তো একটা ভাব আছে, জোশ আছে, অরা আছে, তেলে ভাব আছে, সব শেষ। উনি একজন ডিফিটেড, যাচ্ছে তাই ডিফিটেড মানুষের লুক তার আছে, সেটাই দেখতে দিতে চান না। অন্তত এটা সামলে ওঠার জন্য যতটা সময় লাগে নেবেন, তারপর ভিডিও কলে আসবেন। একটা বটম লাইন আছে, সব কিছু বলার পর আবার একটা কথা বলি, একটু স্ববিরোধিতা শোনাতে পারে। শেখ হাসিনার কথা বলার বিরুদ্ধে আমাদের সরকারকে ক্রমাগত চাপ প্রয়োগ করতে হবে, এটা বন্ধ করার চেষ্টা করতে হবে। এটার দারুণ একটা পজিটিভ দিক আছে। আমি প্রায় বলি যে এটা মানেই হচ্ছে আমাদের আনন্দ, এক ধরনের আমাদের তো ইনস্টিংক্ট আছে, ইড আছে, সো কত ইনবোর্ন ইনস্টিংক্ট আছে। আমার যে মানুষটা আমাদেরকে এইভাবে টর্চার করে গেছে, দেশটা শেষ করে গেছে, তার এই বিভৎস অসহায়ত্ব দেখার চেয়ে আনন্দের কিছু হতে পারে না। কিন্তু একই সাথে যে বলছিলাম যে স্ট্র্যাটেজিক্যালি এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ হবে যদি তার